প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব অধ্যায় 7-এর রাসায়নিক বিক্রিয়া এর পার্ট 3। এই পর্যন্ত আমরা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে ফেলেছি। আজকে হচ্ছে একদম শেষ পর্ব। আজকে আমরা দেখব বিভিন্ন টাইপ ভিত্তিক প্রবলেমগুলো এবং বোর্ড কোশ্চেনগুলো। তাহলে শুরু করা যাক। দেখো, টাইপ 1-এ আমি রাখছি যে বিক্রিয়া শনাক্তকরণ। তোমাদের পরীক্ষায় বা সিকিউতে এই ধরনের কোশ্চেন চলে আসে যে গ নম্বরে মেনলি এটা আসে যে কিছু উদ্দীপকে কিছু রিয়াকশন দেওয়া থাকবে এবং তোমাদের বলবে যে 1 নম্বর রিয়াকশন বা 2 নম্বর রিয়াকশনটি কোন ধরনের রিয়াকশন, এটা কি রেডক্স না নন রেডক্স, এটা কি জারণ বিজারণ বিক্রিয়া হবে নাকি জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে না। এখানে এই ধরনের প্রশ্ন আসে 3 মার্কের জন্য সাধারণত এসে থাকে। তো এজন্য আমরা কিছু বিক্রিয়া এখানে রাখছি। আমরা এখান থেকে শনাক্ত করব আসলে কোনটা কোন ধরনের বিক্রিয়া। আমরা যদি এখানে প্রথম যে বিক্রিয়াটা রয়েছে, এই যে প্রথম বিক্রিয়াটা, এই 1 নম্বর বিক্রিয়াটার ক্ষেত্রে দেখি এটা কি জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে কিনা। একটু খেয়াল করে দেখবা যে এখানে যদি মুক্ত থাকে আবার এখানে হয়ে যায় যুক্ত, এই ধরনের কিছু জিনিসপত্র ঘটে। এখানে মুক্ত আছে, যুক্ত আছে, এখানে আবার হয়ে যায় মুক্ত। এই ধরনের জিনিসপত্র যখন ঘটবে তখন ডিরেক্ট বলে ফেলবা এটা জারণ বিজারণ বিক্রিয়া। এটা জারণ বিজারণ বিক্রিয়া না হয়ে উপায় নেই। এখন দেখো, এটা একটা তোমার টেকনিক, কিভাবে তুমি দেখি বলে ফেলতে পারবা এটা রেডক্স না নন রেডক্স। এরপর আমরা একটু টেস্ট করতে পারি যে জারণ সংখ্যা বা জারণ মানগুলো। দেখো, মুক্ত অবস্থায় যে মৌলগুলো থাকে এদের জারণ মান সাধারণত 0 হয়ে থাকে। হ্যাঁ, যৌগেরও জারণ মান 0 হয়ে থাকে, সব মিলে কিন্তু। এখন দেখো, এই পাশে এসে জিঙ্কের জারণ মান কত হলো দেখো তো। এই পাশে এসে জিঙ্কের জারণ মান হয়ে গেছে +2। জিঙ্কের জারণ মান হয়ে গেছে +2। এখন দেখো, এখানে ছিল 0, হয়ে গেছে +2। +2 হয়েছে মানে বুঝো না যে এটা জারণ মান বেড়ে গেছে, এটা জারণ মান কিন্তু কমে গেছে। কারণ কি জানো, এখান থেকে এই 2টা ইলেকট্রন ও ত্যাগ করছে। এখান থেকে এই জিঙ্ক 2টা ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু এই জিঙ্ক 2 হয়েছে। বুঝা গেছে? তাহলে এখানে যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এখানে কি হবে, জারণ হবে। জারণ হইলে কি হয়, বিজারণ হয়, যেহেতু জারণ বিজারণ একটা যৌগপত বিক্রিয়া। এখন দেখো বিজারণটা কোথায় হয়েছে, মানে ইলেকট্রন গ্রহণটা কে করছে সেটা একটু দেখবো। এই জায়গায় দেখো কপার ছিল কত, 2+। ওকে, এখানে এসে কপার দেখো 0। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কপার 2+ ও 2টা ইলেকট্রন গ্রহণ করে। দেখো এই যে কপার 2+ ও 2টা ইলেকট্রন গ্রহণ করবে। 2টা ইলেকট্রন গ্রহণ করে ও হয়ে গেছে মুক্ত কপার। এখানে যেহেতু গ্রহণ করা হয়েছে, তার মানে এই জায়গাটা আমাদের একটা বিজারণ বিক্রিয়া ঘটবে। ওকে, যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া ঘটে গেছে, আমরা বলতেই পারি এটা একটা রেডক্স রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, আবার দেখো 2 নাম্বার যে রিঅ্যাকশনটা আছে এটা একটু মুছে দেই। 2 নাম্বার যে রিঅ্যাকশনটা আছে এটা 1, এটা 2 নাম্বার রিঅ্যাকশনটা। এখানে দেখো আছে HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে আর পানি উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটা চিনে না এমন কোনো প্রাণী খুঁজে পাওয়া যাবে না। যারা চিনে না তারা হচ্ছে কি বলবো, তারা হচ্ছে রসায়ন বই পড়েনি। আর যারা যারা রসায়ন বই পড়েও এই বিক্রিয়াটা চেনে না, তাদের জীবনে বিয়ে হবে না। আচ্ছা, এখন দেখো এই বিক্রিয়াটা এত কমন বিক্রিয়া কেন? এটাকে বলা হয় যে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে সবার প্রথমে এই এক্সাম্পলটা কিন্তু চলে আসে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা অ্যাসিড একটা ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন হয়। সবাই জানি এই যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন হইল, এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া বলা হয়? প্রশমন বিক্রিয়া। ওকে, এই প্রশমন বিক্রিয়ায় প্রশমন কেন হইলো? প্রশমন মানে হচ্ছে এখানে যে অ্যাসিড ছিল HCl, এখানে যে ক্ষার ছিল, এর অ্যাসিড এবং ক্ষার এর কোনো বৈশিষ্ট্যই এখানে রইল না। ওর অ্যাসিড তত্ত্ব প্রশমিত হয়ে গেল, অ্যাসিড এবং ক্ষার 2টা মিলে দিলে কি হলো, একদম এদের ধর্ম
বিলীন করে দিল, মানে প্রশমন করে দিল। এখানে অ্যাসিডও হচ্ছে না, ক্ষারও হচ্ছে না, মিলে দিলে একটা লবণ আর পানি উৎপন্ন হলো, যেটা আমরা লবণ তো জানো আমরা ভাতের সাথে খেয়ে ফেলি, এবং পানি তো আমরা ডকডক করে গেলে খেয়ে ফেলি। এগুলো আমাদের কোনো ক্ষতি করে না। কিন্তু তুমি যদি HCl যদি এক গ্লাস HCl খাইতে নাও, কি অবস্থা হবে? আর সোডিয়াম হাইড্রোক্সাইড খাও, এই যে হারপিক খায় না অনেকে, হারপিকে কিন্তু এগুলো থাকে। আচ্ছা দেখো, তো এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া অলওয়েজ হচ্ছে নন রেডক্স, অলওয়েজ কি নন রেডক্স। তো প্রশমন বিক্রিয়া অলওয়েজ নন রেডক্স। তারপর আমরা একটু চেক করে দেখি। দেখো এখানে হাইড্রোজেনটা আছে প্লাস, ওকে, এখানে এসে হাইড্রোজেনের মান পরিবর্তন হয়েছে কিনা একটু আমরা দেখবো। আর এখানে হচ্ছে সোডিয়ামটা, দেখো সোডিয়ামটা একটা প্লাস, ওকে। এ পাশে দেখি সোডিয়াম এখানে প্লাস আছে, ক্লোরিন মাইনাস আছে, আর এখানে মাইনাস আছে। এখন দেখো আমরা সোডিয়ামটা একটু টেস্ট করি, তাহলেই বোঝা যায়। সোডিয়াম এখানে ছিল প্লাস, এখানে কি আছে +1, ওর কি কিছু বাড়ছে কমছে? ওর কোনো লেনা দেনা নাই। এখানেও সোডিয়াম 1+, এখানেও সোডিয়াম 1+, বাড়ে না কমে না, এ কিন্তু একরকম আছে। হ্যাঁ, বিক্রিয়াটা আমরা একটু সমতাকরণ করা দরকার ছিল, তাহলে হয়ে যেত। আচ্ছা দেখো, এই জায়গাটায় আমাদের যেহেতু কোনো প্লাস মাইনাসের পরিবর্তন হচ্ছে না, আবার দেখো এই ক্লোরিন, ক্লোরিন এখানে কি ছিল -1, এখানে কি আছে -1, তার মানে হচ্ছে এখানে কোনো আদান প্রদান কিছুই হচ্ছে না। যেহেতু আদান প্রদান হচ্ছে না, কিসের আদান প্রদান? ইলেকট্রনের আদান প্রদান, তাই হচ্ছে এটা নন রেডক্স, এখানে কোনো জারণ বিজারণ ঘটবে না। আর লাস্টের যে বিক্রিয়াটা দেখবো, এই বিক্রিয়াটা হচ্ছে দেখো সোডিয়াম ক্লোরাইডের সাথে, এই যে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, এটার সাথে যদি আমরা সিলভার নাইট্রেট যুক্ত করে দেই, এগুলো অ্যাকোয়া ফর্মে আছে মানে তরল, এগুলো যদি যুক্ত করে দেয় তখন কি উৎপন্ন হয়? এখানে হচ্ছে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট, এগুলো উৎপন্ন হচ্ছে। এখন দেখো এই দুইটা ছিল তরল, বিক্রিয়া করে হয়ে যাচ্ছে এই সিলভার ক্লোরাইড একটা কঠিন পদার্থ। সিলভার ক্লোরাইড যখন কঠিন পদার্থ তৈরি হবে তখন কি ঘটে দেখো, এই যে এই বিকারে মনে করো যে আমি সিলভার ক্লোরাইডটা দিলাম, এই দুইটা যৌগ দিলাম, তখন কি করবে? এই সিলভারটা এখানে অধক্ষেপ হয়ে যাবে, সিলভার ক্লোরাইডটা এখানে অধক্ষেপ হচ্ছে, ওকে। এই যে এটা অধক্ষেপ হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। তো এই অধক্ষেপণ বিক্রিয়া হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। এগুলো হচ্ছে বিশেষ ধরনের যে বিক্রিয়াগুলো ছিল। এখানে তুমি যদি একটু দেখো, আমি দেখি এখানে সোডিয়াম প্লাস, এখানেও সোডিয়াম প্লাস 1+, ক্লোরিন মাইনাস, এখানে ক্লোরিন মাইনাস, সিলভার এখানে +1, সিলভার এখানে +1, নাইট্রেট এখানে -1, নাইট্রেট এখানে -1। দেখো কারো কোনো কম বেশি নাই, যার যা আছে তার তাই আছে। এখানে সিলভার 1 ছিল, সোডিয়াম 1+ ছিল, এখানে সোডিয়াম 1+, এখানে ক্লোরিন মাইনাস ছিল, 1- ছিল, এখানেও ক্লোরিন 1-, নাইট্রেট মাইনাস, নাইট্রেট মাইনাস, কারো কোনো পরিবর্তন নাই। মানে এখানে কোনো ইলেকট্রনের লেনা দেনা হয়নি। ইলেকট্রনের লেনা দেনা না হলে এটাকে আমরা বলবো নন রেডক্স বিক্রিয়া। তো তোমাদের পরীক্ষা কি ধরনের কোশ্চেন আসবে? পরীক্ষা কোশ্চেন আসবে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখন 3 নাম্বার দিয়ে বলবে যে এখানে এই যে এই বিক্রিয়াটা 1 নম্বর বিক্রিয়াটা এবং 2 নাম্বার বিক্রিয়ার ভিতরে পার্থক্য কি, বা এই দুইটা কি একই ধরনের বিক্রিয়া কিনা, বা এটা রেডক্স এটা কি নন রেডক্স কিনা, এভাবে বিভিন্ন ভ্যারাইটিস কোশ্চেন আসতে পারে। তো তখন তোমরা বিক্রিয়াগুলো উঠে করে তারপর একটু যুক্তি তর্ক দিয়ে বলে দিবা যে হ্যাঁ এটা এখানে ইলেকট্রন আদান প্রদান হয়নি তাই এটা নন রেডক্স, এখানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে যার মান কমছে বাড়ছে, সুতরাং এটা একটা রেডক্স বিক্রিয়া বা জারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এই বিক্রিয়াটা আছে না, এটার আরেকটা নাম আছে, এই বিক্রিয়াটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এই বিক্রিয়াটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটা কাকে প্রতিস্থাপন করে? এই জিঙ্ক এই কপারকে প্রতিস্থাপন করে, প্রতিস্থাপন করে জিঙ্ক সালফেট হয়ে যায়। এই প্রতিস্থাপন বিক্রিয়া একটা জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া আমরা 4 প্রকার দেখছিলাম, প্রতিস্থাপন বিক্রিয়া তার ভিতরে একটা হয়ে থাকে। দহন বিক্রিয়াও আমাদের জারণ বিজারণ, সংযোজন, বিয়োজন, এগুলো হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার অংশ। আর বিশেষ ধরনের কিছু বিক্রিয়া দেখছিলাম, প্রশমন বিক্রিয়া, পদক্ষেপ বিক্রিয়া, এগুলো হচ্ছে আমাদের নন রেডক্স। আচ্ছা, আশা করি পারবা পরীক্ষা আসলে, আমরা সামনে আগে যাই।
এবার আমরা দেখব টাইপ 2-তে জারণ বিজারণ যে বিক্রিয়াটা রয়েছে, এই বিক্রিয়া জারণ বিজারণ একই সাথে হবে কিনা, এই ধরনের কোশ্চেন তোমাদের বইতে হিউজ হিউজ আসে। আবার এরকম আসে, দেখো জারণ বিজারণ যুগপৎ ঘটে কিনা, মানে হচ্ছে একই সাথে জারণ এবং একই সাথে বিজারণ ঘটে কিনা। যখন একই সাথে জারণ একই সাথে বিজারণ ঘটে তখন হচ্ছে যুগপৎ, মানে একই সাথে হবে আর কি। এখন এই প্রশ্নটা কি বলবো, এটা তোমাদের এই অধ্যায়ে প্রশ্ন করলে এখান থেকে কোশ্চেন করবে। এটাকে 3 স্টার দিয়ে দিই। স্টার তো হইলো না, আরেকটা স্টার বাড়াই দিলাম। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের 5 স্টার ওয়ালা প্রশ্ন। এই প্রশ্ন এই অধ্যায়ে করলে এখান থেকে মাস্ট দিবে এটা। এখন দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই সিম্পল একটা কোশ্চেন। 4 মার্ক এখান থেকে আসে, ঘ নাম্বারে মেনলি আসে 4 মার্কের জন্য। দেখো এরকম একটা প্রশ্ন তোমাকে দিয়ে দিবে বা রিয়াকশন দিয়ে দিবে, ওই যে প্রথম যে আমি 1 নম্বর রিয়াকশনটা দেখলাম, ওই 1 নম্বর রিয়াকশনটা এখানে তুলে নিয়ে আসছে। এখন দেখো এই প্রশ্নে 1 নম্বর রিয়াকশনটা ওখানেই বলবে যে এই বিক্রিয়ায় এটা জারণ বিজারণ যৌগপৎ ঘটে কিনা। এটা কিভাবে বুঝবো? এই দেখো আমরা তো জানি এখানে জারণ মান কত, 0, এখানে জারণ মান +2, এখানে জারণ মান +2, এখানে জারণ মান 0। এখন দেখো কার কি করছে, এই জায়গাটা কি হয়েছে, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করছে। একটা কালি নিই, দেখো জিঙ্ক কি করলো, 2টা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে কি হয়ে গেল, জিঙ্ক 2+, মানে জিঙ্ক 2+ এই আয়নটা পরিণত হয়ে গেল। তাহলে এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, এটার নাম কি? তাহলে 2টা ইলেকট্রন যে ত্যাগ করলো এর নাম কি হবে? এর নাম হবে আমাদের জারণ। যেহেতু ত্যাগ করছে তাহলে কি হবে এখানে, জারণ। ওকে, এবার দেখবো আমরা এখানটায় কপার কি হলো, দেখো কপার ছিল কি 2+, কপার 2+, এখন ওর 2টা ইলেকট্রন কিন্তু অভাব, 2+ মানে 2টা ইলেকট্রন ওর কম আছে। এখন দেখো 2টা ইলেকট্রন তাই গ্রহণ করবে, কোন 2টা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করলো এই 2টা ইলেকট্রন কিন্তু ও গ্রহণ করবে। হ্যাঁ, একই সাথে 2টা ইলেকট্রন গ্রহণ করে ও হয়ে যাবে মুক্ত কপার। এটা এখন এখানে কি হয়েছে, গ্রহণ করছে না, এই জায়গায় যেহেতু গ্রহণ করছে তাহলে এটা কি হয়ে যাবে, জারণের উল্টাটা, বিজারণ বিক্রিয়া। আচ্ছা দেখো তাহলে জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু একই সাথে ঘটছে, এখান থেকে আমরা পাচ্ছি। সুতরাং তোমরা বলে দিবা, এটা সুন্দরভাবে দেখায় বলবা যে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে, এজন্য এটা জারণ বিজারণ বিক্রিয়া যৌগপাঠ ঘটবে। আবার দেখো এখানে আবার বলে যে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া, এগুলো দেখাবা। এখানে এরকম করো, মনে করো যে জারণ অর্ধ বিক্রিয়া কোনটা, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। কি হয়েছিল এখানে, জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছিল, জিঙ্ক 2+ হয়েছে। ওকে, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, এখানে লিখে দিবা জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, আবার দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া কি হবে, এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করছে সেটা গ্রহণ করবে কপার 2+, গ্রহণ 2টা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে কি হলো, এখানে কপার তৈরি হলো। বাস, এটা হচ্ছে, তাহলে এটাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া দিয়ে দিবা, পরে এখানে তোমাদের যোগ বিয়োগ করে দিবা, তাহলে হয়ে গেল। ওকে, এবার আমরা দেখব টাইপ 3-তে। এটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ড পরীক্ষায় এই যে লা-শাতিলিয়ার নীতি, এটা থেকে মাস্ট কোশ্চেন আসে। মেনলি হচ্ছে এই যে জারণ বিজারণ বিক্রিয়া এবং লা-শাতিলিয়ার নীতি, এই দুইটার ভিতরে একটু ভ্যারাইটিস হয়, কোনো বা আবার দুইটা একসাথে চলে আসে। হ্যাঁ, মনে করো যে প্রথমে বললো জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, তারপর আবার আরেকটা বিক্রিয়া দিয়ে বললো যেখানে লা-শাতিলিয়ার নীতির প্রভাবগুলো কি কি, মানে লা-শাতিলিয়ার নীতি আলোকে ব্যাখ্যা করো। তো এইটা হচ্ছে একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটাকে আমি কত স্টার দেবো, 5 স্টার দিই। সেম ওইটার মতোই গুরুত্বপূর্ণ। তোমাদের এই চ্যাপ্টার থেকে এই 3টা টপিক পড়লেই এনাফ। আচ্ছা, এখন দেখি এই যে লা-শাতিলিয়ার নীতি, এখানে আসলে কি হয়। মনে করো আমি একটা বিক্রিয়া নেই,
ধরো এখানে ছিল আমাদের যে পপুলার বিক্রিয়াটা অ্যামোনিয়া উৎপন্ন হয় ওইটাই নেই। এই যে নাইট্রোজেনের সাথে আমাদের যে হাইড্রোজেন বিক্রিয়া করত, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করত, বিক্রিয়া করে আমাদের উৎপন্ন হইতো অ্যামোনিয়া, NH3, এটা উৎপন্ন হইতো। এখানে মেবি দুইটা ছিল, তিনটা, এখানে দুইটা। আচ্ছা, ছয়টা, খেলা লাগবে না। আচ্ছা, তো এই যে অ্যামোনিয়াটা তৈরি হইলো, এই অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু খেয়াল করো। এইটা হচ্ছে একটা উভয়মুখী বিক্রিয়া। এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে একটা উভয়মুখী বিক্রিয়া। আর এই উভয়মুখী বিক্রিয়ার এই জায়গাটা হচ্ছে সাম্য অবস্থা। এর মানে কি? সাম্য অবস্থা মানে হচ্ছে এই যে বিক্রিয়ক দুইটা আছে, এই বিক্রিয়ক দুইটা বিক্রিয়া করে এই যেখানে উৎপাদ তৈরি হবে, এর যে একটা হার, মানে যে হারে উৎপাদ তৈরি হচ্ছে, ঠিক একই হারে এই অ্যামোনিয়া ভেঙে আবার এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে উৎপাদক বিক্রিয়ক যে দুইটা আছে, দুইটা বিক্রিয়া করে যে উৎপাদ তৈরি হচ্ছে, এই বিক্রিয়া যে হার, মানে সম্মুখমুখী বিক্রিয়া যে হার এবং আবার পশ্চাৎ দিকে ব্যাক করতেছে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এই হার দুইটা অলওয়েজ সমান থাকবে। অলওয়েজ না, মানে প্রথমের দিকে না, পরে সমান হয়ে যায়। প্রথমের দিকে আমরা তো একটা গ্রাফ দেখছিলাম যে প্রথমের দিকে কি হয়, প্রথমের দিকে উৎপাদের এই বিক্রয়কের হারটা বেশি থাকবে, এখানে থাকবে মনে করো যে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে। এবং প্রথমে যেহেতু এখানে উৎপাদ হয়নি, এই দুইটা ছিল, এটা এই দুইটা মিলে বিক্রিয়া করে অ্যামোনিয়া হয়েছে, এরপর তো এটা বিক্রিয়া করবে। তার মানে ওর হার খুবই কম ছিল, প্রথমে 0 ছিল, পরে যখন এখানে কিছু অ্যামোনিয়া তৈরি হলো, এটা ভেঙে আবার ওই পাশে যাবে। তার মানে আস্তে আস্তে বিক্রিয়া হারটা বাড়তে থাকলো, বাড়তে বাড়তে এক পর্যায়ে এসে এই দুজনের বিক্রিয়া হার কি সমান হয়ে গেল। মানে এখানেও যে হারে ভেঙে এখানে আসতেছে, আবার এখানেও একই হারে বিক্রিয়া করে এ পাশে আসতেছে, এজন্য বিক্রিয়া হার দুইটা সমান হয়ে গেল। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের বিক্রিয়ার সাম্যাবস্থা। তো সাম্যাবস্থায় কি হয়, বিক্রিয়াটা কিন্তু থেমে নাই। হ্যাঁ, তো বিক্রিয়াটা দেখে মনে হবে যে এখানে এটা যা আছে, এখানে এটা আছে, দুটা মানে বিক্রিয়াটা স্থির মনে হবে, কিন্তু বিক্রিয়াটা স্থির না, বিক্রিয়া কিন্তু ডাইনামিক, এটা কিন্তু চলতেছে। মানে হচ্ছে এখান থেকে মনে করো যে দুইটা এখানে উৎপন্ন হচ্ছে, আবার এখান থেকে দুইটা ভেঙে এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে, মানে আদান প্রদান যা করলো ইকুয়াল হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। হ্যাঁ, এর জন্য তোমার কাছে মনে হবে এটা স্থির, কিন্তু স্থির না, এটা গতিশীল। এখন দেখো, এ একটা অবস্থা রয়েছে, এটা একটা সাম্যাবস্থায় আছে। এখন সাম্যাবস্থায় থাকলে এখন আমাকে বলবে যে এই বিক্রিয়ায় আমি যদি তাপ, চাপ, ঘনমাত্রা এগুলো দেই, তখন আমাদের কি কি প্রভাব পড়বে। এখন চিন্তা করো, এই বিক্রিয়াটা আসলে কি ধরনের বিক্রিয়া। এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের ΔS এর মানটা এখানে নেগেটিভ দেওয়া হবে, নেগেটিভ 92 কিলোজুল। আচ্ছা, তো এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় কি করে? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে। মানে হচ্ছে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন দুইটা বিক্রিয়া করলে কি হয়, তাপ উৎপন্ন হয়। প্রায় কত জুল? প্রায় 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে, রাইট? এখন দেখো, এই যে তাপ উৎপন্ন হচ্ছে, এখন একে যদি তুমি আরো তাপ দাও, তখন কি করবে? এই বিক্রিয়াটা তো তাপ এখানে ব্যালেন্স হয়ে আছে, 92 কিলোজুল এই পর্যন্ত ঠিকঠাক আছে এর জন্য, সাম্যাবস্থার জন্য। এখন ওকে যদি তুমি আরো তাপ দাও, বিক্রিয়াটা আসলে কোন দিকে যাবে? সাম্যাবস্থাটা কোন দিকে যাবে? সাম্যাবস্থা ডানে যাবে নাকি বামে যাবে? ডানে নাকি বামে? আমি দুইটাই ট্রাই করব। এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। বাম ডান, ডান মানে হচ্ছে সম্মুখমুখী, বাম মানে হচ্ছে পশ্চাৎমুখী। ওকে, থেকে সম্মুখ, এগুলো পশ্চাৎ। এখন চিন্তা করো, এই দুইটা বিক্রিয়া করলে যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে, আমি যদি ওকে আরো তাপ দিই, এখানে যদি আমি আরো তাপ দিই, ওকে, যে পাত্রটা ছিল ওখানে যদি আরো তাপ দিই, তখন বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা তাপ কমানোর চেষ্টা করবে না? হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমার তাপ উৎপন্ন হচ্ছে, আমি যদি আরো তাপ দিই, এই তাপটা ব্যালেন্স করার জন্য ওকে তাপটা কমাইতে হবে। তাপটা কমবে কখন? বিক্রিয়া যদি এদিকে অগ্রসর হয়, মানে ডান দিকে অগ্রসর হয়, তখন কি হচ্ছে,
তাপ বৃদ্ধি পাচ্ছে, তাপ বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমি যদি আরো তাপ দিই, বিক্রিয়া যদি আরো সামনের দিকে যায় বা ডান দিকে যায়, তাপ তো আরো প্লাস হতে থাকবে। আমাদের তাপ বাড়লো না, তাপ আরো কি তাপ কমলো না, তাপ আরো উল্টা বাড়লো। আমাকে কি করতে হবে? তাপ কমাতে হবে। তার মানে আমাদের ডান দিকে বা সম্মুখপক্ষে বিক্রিয়াটা সম্ভব না। এখন আমি যে এক্সট্রা তাপ দিলাম, এই তাপটা কমাইতে গেলে আমাকে কি করতে হবে? এই তাপমাত্রা ডান দিকের বিক্রিয়াটা হবে না, আমাদের বাম দিকে বিক্রিয়াটা হবে। মানে হচ্ছে উল্টা কাজটা হবে। এখান থেকে এই অ্যামোনিয়াটা ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হবে। ওকে, এখন এটা সামনের দিকে গেলে যেহেতু তাপ উৎপন্ন হয়, বিক্রিয়া পিছনের দিকে আসলে তাপ হ্রাস পাবে। তাহলে আমি যদি এখানে কিছু তাপ দেই, সে তাপটা এখানে পশ্চাৎমুখী বিক্রিয়া হয়ে ওই তাপটা ব্যালেন্স করার চেষ্টা করবে। তার মানে এখানে উৎপাদ কি করবে? বাড়বে না কমবে? এখানে উৎপাদ হ্রাস পাবে, উৎপাদ হ্রাস পাবে। ওকে, তাহলে যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া তাপ দিলে উৎপাদ হ্রাস করে, এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ দিলে উৎপাদ বৃদ্ধি হয়। এবার আমরা দেখব যে এই বিক্রিয়াটায় চাপের প্রভাবটা কি। এখন দেখো, চাপের প্রভাবটা তখনই হবে যখন এটা গ্যাসিয়াস অবস্থায় আছে। হ্যাঁ, এগুলো অবশ্যই গ্যাস। এখন এই গ্যাসিয়াস অবস্থায় এরা কয় অণু আছে, এগুলো মুছে দিই। আচ্ছা, এখন আমি কি দেবো একে? আমি একে দিব এখন চাপ, প্রেসার দিব। আচ্ছা, চাপ দিলে কি হবে? আমাদের দেখতে হবে আগে যে গ্যাসিয়াস অবস্থায় কোন পাশে কত মোল করে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা? একটা নাইট্রোজেন 1 মোল, এখানে আবার আছে 3টা, টোটাল কত? 4। এখানে আমাদের 4 মোল রয়েছে, তাই না? এ পাশে কয়টা রয়েছে? এখানে দেখো 2টা অ্যামোনিয়া রয়েছে, তার মানে 2 মোল রয়েছে। এখানে দেখো পার্থক্য আছে কিনা, কত পার্থক্য? এখানে 2 মোল, এখানে 4 মোল, এখানে 2 মোল। তার মানে এখানে আমি যদি চাপ দেই, চাপটা হ্রাস করার জন্য ও কি করবে? ডান থেকে বাম থেকে ডানে যাবে। ওকে, তো যখন চাপের পার্থক্য থাকবে, এই বিক্রিয়া চাপের প্রভাব কখন পড়বে? চাপের পার্থক্য, চাপের পার্থক্য যখন পাওয়া যাবে, চাপের পার্থক্য যখন পাওয়া থাকবে তখন, মোলের পার্থক্য। ওকে, তাহলে চাপের প্রভাব বোঝা গেল। এখানে যদি আমি চাপ দিই, বিক্রিয়া হচ্ছে বাম থেকে ডানে যাবে, বাম থেকে ডানে অগ্রসর হবে। ওকে, যেহেতু যে চাপটা দিচ্ছে সেটা প্রশমিত করতে গেলে বা কমাইতে গেলে আমাদের তো এখানে চাপ অলরেডি বেশি 4 মোল, এখান থেকে আমাদের রাইজ করে 2 মোলের দিকে আগাবে। এবার আমরা দেখব ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব হচ্ছে সব বিক্রিয়ার ক্ষেত্রেই কার্যকর। আচ্ছা, এই বিক্রিয়াটায় যদি এই যে ইয়াগুলো সমান থাকতো, মোলগুলো সমান থাকতো, মানে এখানেও যদি 2 মোল থাকতো, এখানেও যদি 2 মোল থাকতো, তাহলে কিন্তু এই বিক্রিয়া চাপের প্রভাব হইতো না। চাপের প্রভাবটা তখনই হয় যখন মোলের পার্থক্য থাকে, এই গ্যাসিয়াস মোলগুলো পার্থক্য থাকবে। ওকে, ঘনমাত্রা, আর ঘনমাত্রার প্রভাব সব জায়গায় থাকবে, মানে যে কোনো বিক্রিয়ায় ঘনমাত্রার প্রভাব থাকবে। ওকে, এখন এই জায়গায় আমরা যদি ঘনমাত্রা ইনক্রিজ করি তাহলে বিক্রিয়া বাড়বে। আমি যদি এখানে ঘনমাত্রা বাড়াই, এই বিক্রিয়া যদি ঘনমাত্রা বাড়াই তাহলে কি হবে? ঘনমাত্রা বাড়লে বিক্রিয়া বেশি হবে, উৎপন্ন হবে, এপাশে যাবে। ঘনমাত্রা যেটা বেশি আসছে, মনে করো এখানে এমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে দিলাম আরো। এখন এই যে নাইট্রোজেন হাইড্রোজেন বেশি যেটা দিলাম, এটাকে প্রশমিত করার জন্য বা ব্যালেন্স করার জন্য ও বিক্রিয়া করে এপাশে চলে আসবে। আবার যদি আমি এপাশে অ্যামোনিয়া দিয়ে দিলাম, তখন কি হবে? অ্যামোনিয়া ভেঙে আবার এপাশে নাইট্রোজেন হাইড্রোজেন হয়ে ব্যালেন্স তৈরি করার চেষ্টা করবে। ওকে, তো ঘনমাত্রার প্রভাবটা অলওয়েজ কার্যকরী হবে। তো ঘনমাত্রা বাড়লে বিক্রিয়া উৎপাদ বৃদ্ধি পাবে, এটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। এখন আমাদের দেখো, এতক্ষণ তো আমরা বকবক করলাম এগুলো, এই জায়গাটায় আমাকে এখন বলবে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে অধিক উৎপাদ কিভাবে পাবো। মানে আমি যদি অধিক পরিমাণ এই যে অ্যামোনিয়া পেতে চাই,
তাহলে আমাদের কি কি করণীয়, আমরা কি কি করতে পারি? তো এই ক্ষেত্রে আমরা তিনটা জিনিস তো অবশ্যই মাথায় রাখবো: তাপ, চাপ, ঘনমাত্রা। যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে আমাকে কি করতে হবে? তাপ তো দেওয়া যাবে না, তাপ দিলে উৎপাদ যা পাইছি তারও কমবে। তার মানে আমার পাইতে হবে কি? বেশি উৎপাদ। তো বেশি উৎপাদ পাইতে গেলে অবশ্যই আমাকে তাপ তো দেওয়া যাবেই না, আমাকে কি করতে হবে? তাপ কমাইতে হবে। তাহলে এখানে আমাদের তাপ কমাতে হবে। তাপটা কি করব? কমাতে হবে। তাপ কমালে কি হবে? আমাদের উৎপাদ বৃদ্ধি পাবে। এরপর দেখো তাপের প্রভাব খেলো। এখন চাপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চাপের একটা পার্থক্য রয়েছে। 1+3 ছিল, প্লাস এখানে ছিল 4 মোল, এখানে ছিল 2 মোল। যেহেতু চাপের একটা পার্থক্য রয়েছে, তার মানে এখানে আমি যদি চাপ প্রয়োগ করি, যেহেতু এখানে বেশি এখানে কম, তাহলে বিক্রিয়াটা বাম থেকে ডানে চলে যাবে। তাহলে আমরা যদি চাপ যদি আমরা ইনক্রিজ করি, তাহলে বিক্রিয়াটা কি হবে? অধিক উৎপাদ তৈরি হবে। এখানে অধিক উৎপাদ তৈরি হবে, যেহেতু এখানে চাপ বেশি। 4 আর 2 এদিকে আসবে। ওকে, তাহলে দুইটা পাইলাম যে তাপ এবং চাপের প্রভাব। তো তাপ বেশি দিলে বিক্রিয়া বামে যাবে, মানে তাপ তোমার কমাতে হবে, যেহেতু তাপ উৎপাদী, তাহলে আমাদের তাপটা কমায় ফেলতে হবে এবং চাপটা বৃদ্ধি করতে হবে। এই দুইটা পেলাম। এবং ঘনমাত্রার ক্ষেত্রে তুমি যদি ঘনমাত্রা এখানে বেশি দাও, বিক্রিয়া বেশি হবে, উৎপাদ বেশি হবে, এটা তো স্বাভাবিক। তাহলে ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে। তাহলে এই কয়েকটা কেস আমরা যদি মেনে চলি, তাহলে এই বিক্রিয়া থেকে আমরা অধিক উৎপাদ পাবো। অধিক উৎপাদ কোনটা? অধিক উৎপাদ হচ্ছে এই অ্যামোনিয়াটা। ঠিক আছে, এই অ্যামোনিয়াটা আমরা বেশি পাবো। আচ্ছা, তো এই ধরনের কোশ্চেন তো তোমাদের চলে আসে। এখন আমরা কিছু বোর্ড কোশ্চেন দেখব। আচ্ছা দেখো, সিকিউতে একটা কোশ্চেন আমি রাখছি। এখানে দেখো তিনটা কোশ্চেন দেওয়া রয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়েছে, ওই ফেমাস যেই প্রশমন বিক্রিয়াটা। আবার দেখো 2 নম্বরে যেটা দেওয়া আছে, হাইড্রোজেন সালফাইড যেটা রয়েছে, হাইড্রোজেন সালফার প্লাস ক্লোরিন, এখানে সালফার তৈরি হলো, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো, এই একটা বিক্রিয়া হলো। এবং পরের যে আরেকটা বিক্রিয়া আছে, জিঙ্ক কপার সালফেটের সাথে জিঙ্ক সালফেটের বিক্রিয়া তৈরি হলো এবং কপার তৈরি হলো। এগুলো নিয়ে আমরা সবসময় আলোচনা করলাম। এবার দেখো প্রশ্ন কি বলছে, উদ্দীপকের 2 নং বিক্রিয়ার জারক বিজারক নির্ণয় করো। জারক এবং বিজারক নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, আমরা তো জানি জারণ বিজারণ বিক্রিয়া ঘটলে যার জারণ হয় সে হচ্ছে বিজারক, যার বিজারণ হয় তার হচ্ছে জারক। একটু উল্টা, জারণ বিজারণের একটু উল্টা হচ্ছে জারক বিজারক। একটু মনে রাখবা, জারণ বিজারণ তো সহজেই মনে রাখা যায়। যার জারণ হয় সে জারণ, যার বিজারণ হয় সে বিজারণ। এখন দেখো এই জারণ বিজারণ উল্টাটা হবে এখানে। এই জায়গাটা আমরা একটু বিক্রিয়াটা লিখি। এখানে ছিল এটা, এখান থেকে ক্লোরিন তৈরি হলো, এখানে তৈরি হয়ে গেল কোনটা? HCl। এখন দেখি কার কত হয়েছে। ক্লোরিন এখানে ছিল 0, এখানে হলো কত? -1। 0 থেকে হলো -1, তার মানে ও হচ্ছে এখানে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাই না? ও কি ইলেকট্রন গ্রহণ করছে না? ইলেকট্রন গ্রহণ, দেখো ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে এখানে ক্লোরিন তৈরি হলো। মুক্ত তৈরি হতে গেলে ক্লোরিন তৈরি হলো, যেখানে একটু মুক্ত ছিল এখানে হলো কি ক্লোরিন মাইনাস। তাহলে এই যে গ্রহণ হলে হয় কি বিজারণ। আর বিজারণ হচ্ছে কার হয়? জারকের হয়। বিজারণের উল্টাটা কি? জারক। তার মানে এইখানে ক্লোরিনটা হবে জারক। ঠিক আছে, ক্লোরিনের কি ঘটছে? বিজারণ ঘটছে। আর যার বিজারণ করে
ঘটে তাকে আমরা বলি জারক, মানে বিজারণের উল্টাটা হবে এখানে কি জারকটা। এবার আমরা দেখব এই ক্ষেত্রে এখানে দেখো সালফারটা কি হচ্ছে 0, আর এখানে সালফারটা কত আছে, সালফারটা হচ্ছে আমাদের 2-। এখন দেখো এই পাশে ও কি করলো, ইলেকট্রন এখানে ছিল 2-, মানে দুইটা ইলেকট্রনের বেশি, 2- থেকে হইলে কত 0, তাহলে কি করছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে ও কিন্তু 0-তে আসছে। দেখো বিষয়টা, সালফার 2-, এখান থেকে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে ও মুক্ত সালফারে পরিণত হইলো, মানে সালফারে দুইটা ইলেকট্রন বেশি ছিল, ওই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিল, ত্যাগ করে এখানে সালফার তৈরি হলো। এখন দেখো তোমার মনে হচ্ছে যে এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, এখানে একটা কেন, এটা যদি বিক্রিয়া সমতা করি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। এখানে দেখো, এখানে যদি আমরা 2 দিই তাহলে কিন্তু আমাদের বিক্রিয়া সমতা হয়ে যায়, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে দুইটা ক্লোরিনে করতে গেলে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, গ্রহণ করবে, তাহলে কিন্তু হয়ে গেল। আচ্ছা এখন দেখো এই জায়গাটা কি হলো, এটা একটু মুছে দিই। তাহলে এই জায়গাটায় এই যে আমাদের হাইড্রোজেন সালফাইড ছিল, এখানে সরি, এই যে দেখো এই সালফার ছিল 2-, এটা কি করলো দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিল, ত্যাগ করে হলো সালফার 0। তাহলে যেহেতু এখানে ত্যাগ করা হয়েছে তাহলে কি হয়েছে, জারণ হয়েছে। আর যার জারণ হয় তাকে আমরা কি বলি, বিজারক। তাহলে এখানে আমাদের এই সালফারটা হচ্ছে বিজারক, এখানে সালফারটার নাম হবে কি, বিজারক। তাহলে এখানে সালফারটা হবে বিজারক, বিজারক। ওকে, আমরা কি তাহলে শনাক্ত করতে পারছি এখানে সালফারটা হবে বিজারক, সরি এখানে কি হইলো, সালফারটা কি করছে, জারণ করছে, জারণ করলে হবে বিজারক, হ্যাঁ ঠিক আছে, বিজারক। আর এখানে ক্লোরিন কি হয়েছে, ক্লোরিনের হচ্ছে গ্রহণ হয়েছে, জারণ হয়েছিল, গ্রহণ হয়েছিল, তাহলে ওর হবে এখানে জারক, বোঝা গেল। ক্লোরিন 0 থেকে কি হলো, ক্লোরিন মাইনাস হলো, মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে হচ্ছে বিজারণ, আর বিজারণ বিক্রিয়া যার হবে সে হবে জারক। আচ্ছা এবার পরের প্রশ্নটা দেখি, উদ্দীপকে 1 নং এবং 2 নং বিক্রিয়াগুলোর মধ্যে কোনটির জারণ বিজারণ এবং কোনটির জারণ বিজারণ বিক্রিয়া নয়। 1 নম্বর বিক্রিয়া কোনটা ছিল, এই যে এটা, এই বিক্রিয়াটা আমরা প্রশমন বিক্রিয়া আকারে চিনি, এটা এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়া কি হচ্ছে, নন রেডক্স, ঠিক আছে, নন রেডক্স, এটা জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না। এখানে তুমি হিসাব করে দেখবা যেখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটছে না। আমরা আগে থেকে জানি প্রশমন বিক্রিয়া হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া নয়। আর এই যে বিক্রিয়াটা, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এই প্রতিস্থাপন বিক্রিয়া অবশ্যই একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখানে আমরা যদি ইলেকট্রনগুলো দিয়ে আমরা করি তাহলেই বুঝতে পারবো, এখানে ছিল 2- ছিল, এখান থেকে কি হলো, ইলেকট্রন দুইটা ত্যাগ হইলো, এখানে ইলেকট্রন দুইটা ত্যাগ হলো, তো দুইটা ইলেকট্রন ত্যাগ হয়ে কিন্তু 2- আসছে, তার মানে ওর জারণ করছে, ওর জারণ হলে ওর আবার একটা জায়গায় বিজারণ হবে। তাহলে দেখো উদ্দীপকে 1 নং বিক্রিয়াটা হবে 1 নং এবং 3 নং বিক্রিয়াগুলোর মধ্যে এই 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, এবং 1 নম্বর বিক্রিয়াটা হলো জারণ বিজারণ বিক্রিয়া নয়। আচ্ছা ঢাকা বোর্ড 2022 এখানে একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা কি আসছে দেখো, যে X2 এবং Y2 দুইটা বিক্রিয়া করে আমাদের, আচ্ছা এখানে একটা মিসিং হয়ে গেছে, আচ্ছা বিক্রিয়াটা এখান থেকে ডিভাইডেড হবে, আমি আলাদাভাবে করে দিচ্ছি। এটা মনে করো যে X2 যোগ হচ্ছে Y2, এখানে হচ্ছে 180 কিলো জুল, এই বিক্রিয়াটা করে উৎপন্ন হয়েছে 2xy, এই বিক্রিয়াটা এমনিও আমাদের করা লাগবে। আচ্ছা এবার আসি,
যে 1 নম্বর 2 নম্বর দুটা বিক্রিয়া 3টা বিক্রিয়া দেওয়া আছে, বলা আছে যে 1 নং বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থা তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। মানে হচ্ছে এই বিক্রিয়াটা রাসায়নিক সাম্যাবস্থায় অবস্থায় থাকবে, তখন তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে হবে। ওকে, এখন দেখো এখানে দেখো এটা কি ধরনের বিক্রিয়া, এটা আমাকে বলো তো। এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী? একটু খেয়াল করো, এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, যেহেতু তাপহারী বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি করবে? এই বিক্রিয়াটা ঘটতে দেখো 180 কিলোজুল তাপের দরকার। এই 180 জুল তাপ ও কোত্থেকে নিবে? ও পরিবেশ থেকে নিবে। ওকে, যেহেতু এটা একটা তাপহারী বিক্রিয়া, এই তাপহারী বিক্রিয়ায় তাপের প্রভাব কি হয়? তাপহারী বিক্রিয়া তাপের প্রভাব হচ্ছে, আমি যখন তাপ আরো বাড়ায় দিব উৎপাদ তত বৃদ্ধি পাবে, আর তাপ যদি কমায় দিই উৎপাদ হ্রাস পাবে। তাহলে এই রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে তাপহারী বিক্রিয়া যেহেতু এটা আছে, আমরা যদি তাপ বৃদ্ধি করে দিই তাহলে অবশ্যই বিক্রিয়াটা উৎপাদ বৃদ্ধি পাবে। তো এটা একটু সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবা, তাহলে হয়ে যাবে। এরপর আমরা দেখব যে 2 নং এবং 3 নং এর কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, মানে কোনটি জারণ বিজারণ হয়েছে সমর্থন করে যৌক্তিক কারণ বিশ্লেষণ করো। এখন ওইটা সেম বিষয় যে কোনটা জারণ বিজারণ হয়েছে। দেখো এখানে এই যে এটা একটা প্রশমন বিক্রিয়া আবার চলে আসলো, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সালফারিক অ্যাসিড, এটা কি হয়? ক্ষার। আর এটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি হয়? এই লবণ আর পানি তৈরি হয়, লবণ আর এখানে হচ্ছে পানি। তো এই বিক্রিয়ার নাম কি? বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এই যে প্রশমন বিক্রিয়া তৈরি হলো, এর প্রশমন বিক্রিয়া হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া, তার মানে এই বিক্রিয়ায় জারণ বিজারণ হবে না। আর 2 নম্বর যে বিক্রিয়াটা আছে, যেহেতু একটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া নয়, তাহলে আরেকটা আমাদের অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া। তারপর আমরা টেস্ট করে দেখব যে জারণ বিজারণ করছে কিনা। এখানে দেখো ক্লোরিন মুক্ত অবস্থায় আছে, এখানে যুক্ত হয়ে গেছে। এই মুক্ত আর যুক্ত যদি হয়ে যায়, বা যুক্ত বা মুক্ত হয়ে যায়, এখানে মুক্ত ছিল যুক্ত হয়েছে, আবার যুক্ত ছিল মুক্ত হয়েছে, এই ধরনের কাহিনী যখন ঘটবে তখন অবশ্যই এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। তো এখানে জারণ বিজারণ বিক্রিয়া কোনটি সমান্তর করে? যৌক্তিক কারণ যদি বিশ্লেষণ করতে বলছে, তখন এটাকে সুন্দর মতো যে ভাঙায় দেখাবা যে ইলেকট্রন আদান প্রদান হয়নি, এটার ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান হয়নি, আর এটার ক্ষেত্রে 2টা ইলেকট্রন গেছে, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, এসব জিনিসগুলো দিয়ে তোমরা আসলে বিক্রিয়াটা সমাধান করবা। ওকে, আচ্ছা, রাজশাহী বোর্ড 2022-এ আরেকটা প্রশ্ন আসছে। দেখো এই যে অ্যামোনিয়ার বিক্রিয়াটা চলে আসে, দেখো এই যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া আছে, এটা খুবই পপুলার বিক্রিয়া। অ্যামোনিয়া এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা তো শিখে যাবা ভালো করে অ্যামোনিয়াটা। তো এই যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হলো কি? দেখো 2x মানে হচ্ছে এখানে অ্যামোনিয়া আমরা জানি। ওকে, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা দেখো, এই অ্যামোনিয়া তৈরি হলো, এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে বুঝলাম? এই যে ডেল এস এর মান নেগেটিভ। এখন দেখো আরেকটা বিক্রিয়া দেওয়া আছে জিঙ্ক এর সাথে সালফারিক অ্যাসিড, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটলো, এখানে হাইড্রোজেন যেটা আছে এটা উড়ে চলে যাবে। আচ্ছা দেখো 1 নং বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, এই বিক্রিয়াটার সাম্যাবস্থায় তাপ এবং চাপের প্রভাব, এটা একটা উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ এবং চাপের প্রভাব ব্যাখ্যা করতে হবে। যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া কি করতে হবে? আমরা জানি তাপ যদি বৃদ্ধি করি তাহলে উৎপাদ হ্রাস পাবে, আর তাপ যদি হ্রাস করি তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রার প্রভাবটা হচ্ছে এটা বলে দেবো, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে তাপ দিলে উৎপাদ হ্রাস হবে, তাপ কমাইলে উৎপাদ বৃদ্ধি পাবে। আচ্ছা, চাপের প্রভাব কি? দেখো এখানে একটা চাপের প্রভাব আছে, এখানে হচ্ছে 1 মোল, এখানে 3 মোল, দুইটা মিলে হচ্ছে 4। তাহলে এখানে একটা চাপের পার্থক্য রয়েছে, এখানে দুইটা মোলের পার্থক্য রয়েছে, 4 থেকে 2। তাহলে যেহেতু একটা মোলের পার্থক্য রয়েছে, তখন আমরা কি করবো? এখানে যদি আমরা চাপ প্রয়োগ করি তখন বিক্রিয়া বাম থেকে ডানে চলে যাবে। তাহলে কি হবে? বাম থেকে ডানে যাবে চাপ প্রয়োগ করলে ডান থেকে বামে যাবে। ওকে, তাহলে আমরা যদি চাপ ইনক্রিজ করি তাহলে বিক্রিয়া উৎপাদ বৃদ্ধি পাবে।
2 নং বিক্রিয়াটি ঘ নম্বরে আসছে। 2 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ ঘটে কিনা, দেখো একই কোশ্চেন বারবার চলে আসছে। তাহলে এই যে এই বিক্রিয়াটা, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এখানে দেখো এটা মুক্ত অবস্থায় আছে, পরে এসে যুক্ত হয়েছে। এই ধরনের বিক্রিয়াটা হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার একটা সাইন, দেখে বোঝা যায়। এখন এই বিক্রিয়াটা জারণ বিজারণ যুগপৎ ঘটছে কিনা, তখন দেখবা যে হ্যাঁ এটার হচ্ছে কি জারণ হয়েছে, এর জারণ হয়েছে, একই সাথে কি হয়েছে, এটার বিজারণ হয়েছে। তাহলে জারণ বিজারণ একই সাথে হয়েছে, তখন এদের বিক্রিয়াগুলো করে তোমাদের দেখা দিতে হবে। ঠিক আছে, এই যে জিঙ্কের যে জারণ হয়েছে, 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস হয়েছে, এটা দেখাইতে হবে। ওকে, আবার হাইড্রোজেনের কি হয়েছে, হাইড্রোজেনের বিজারণ হয়েছে। হাইড্রোজেন এখানে ছিল কত, হাইড্রোজেন এখানে ছিল প্লাস, এখানে কি হয়েছে, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে কি হবে, S2 হয়ে গেছে, মুক্ত অবস্থা হয়ে গেছে, ওটা গ্রহণ। তাহলে দেখো এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে জারণ, এটা কি হবে, বিজারণ। বাস, এটা হচ্ছে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, এভাবে একটু করে দেখাই দিলা তাহলে হয়ে যাবে। তখন বলতে হবে যে দুটা যেহেতু জারণ বিজারণ একই সাথে ঘটতেছে, তার মানে এটা জারণ বিজারণ যুগপৎ ঘটে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অধ্যায় 7-এর পার্ট 3-তে আলোচনা ছিল। তো এখানেই পার্ট 3 এবং অধ্যায় 7 সমাপ্ত হলো। তো এই অধ্যায়ের উপরে তোমাদের এক্সাম রয়েছে, তোমরা কোর্সে যদি অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে কোর্সে ঢুকে এই অধ্যায়ের উপরে এক্সামটা দিয়ে দিবা। ঠিক আছে, আর আমরা একটু দেখি যে আমাদের কোন পর্যন্ত পৌঁছালাম আমাদের এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস করে। দেখো আমরা 1 থেকে জার্নি শুরু করছিলাম, জার্নি শুরু করে দ্বিতীয় স্টপ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আমরা কিন্তু সপ্তম স্টপ পার করে ফেলছি আমাদের এই এক্সপ্রেস ওয়েতে। আমাদের আর বেশি নাই, আমরা আর কয়েকটা অধ্যায় রয়েছে, এগুলো খুব দ্রুত পার হয়ে যাব। আমাদের সাথেই থাকো।